नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। সেবাতীর্থ রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ভক্ত, দর্শনার্থী এবং অনুরাগীকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। স্বামী বিবেকানন্দের কর্মযোগের আগের দিন হচ্ছিল অনাসক্তি, পূর্ণ আত্মত্যাগ। আজকে আমরা নতুন চ্যাপ্টারে যাব, মুক্তি। এতক্ষণ স্বামীজি বোঝাচ্ছিলেন যে তার কর্মের মধ্যে অনাসক্তি তার পূর্ণ আত্মত্যাগ। মানে আমরা যখন আসক্তিহীন হব তবে গিয়ে আমাদের পূর্ণ আত্মত্যাগটা আসবে। সেই কারণ প্রত্যেক কাজের মধ্যে আমরা দেখছি ভালো মন্দ মিশ্রিত আছে। আমরা এমন কোনো কাজ করতে পারি না যে কাজটা সম্পূর্ণ ভালো, সম্পূর্ণ মন্দ। তা ভালো মন্দ সবসময় থাকে। সেখানে আমাদের কাজটাকে কিভাবে করছে না, স্বামীজি সেখানে বলেছেন অনাসক্তভাবে করতে হবে। কারণ কাজের তার ফলটা যেন তার উপর না বর্তা। এখানে স্বামীজি মুক্তি বলতেন। তার মুক্তি আমাদের প্রথমেই দেখতে হবে যে আমরা কাজ করলাম সেই কাজ মানেই হচ্ছে কি যে সেটাকে স্বামীজি বলছেন যে কার্যকারণ সম্বন্ধ থাকে। আর একটা কি, আর একটা যখনই আমরা আমাদের এই মুক্তি মানে তার মানে আমরা বন্ধনে আছি, সেখান থেকে মুক্তি হতে হবে। বন্ধনে কিভাবে এলাম না, আমরা একটা দেশ, কাল এবং পাত্রের মধ্যে বলছে যে দেশকাল নিমিত্ত বা স্থানকাল কারণ এর মধ্যে আমরা সীমাবদ্ধ। আমরা কোনো হচ্ছে কি যে কোনো একটা স্থানের মধ্যে আমরা সীমায়িত থাকি, কোনো একটা সময়ের মধ্যে আমরা সীমায়িত থাকি এবং কোনো একটা বিশেষ অবস্থার মধ্যে আমরা সীমায়িত থাকি। এইগুলোই থেকে কিভাবে আমরা মুক্তি পাব, সেইটাকেই, সেই থেকে বেরিয়ে যাওয়াকেই মুক্তি বলে। সেই মুক্তিটাই স্বামীজি বলতে চাচ্ছেন। সেটা বলছেন যে স্বামীজি প্রথমে বলছেন কার্য এই অর্থ ব্যতীত কর্ম শব্দ দ্বারা মনোবিজ্ঞানে কার্যকারণ ভাব বুঝাইয়া থাকে। যে কোনো কার্য বা যে কোনো চিন্তা কোনো কিছু ফল উৎপন্ন করে তাকেই কর্ম বলে। তার মানে আমরা যখনই একটা কাজ করছি তার ফল উৎপন্ন হবে, সেটাকেই আমরা কর্ম বলছি। সুতরাং কর্মবিধানের অর্থ কার্যকারণের নিয়ম, অর্থাৎ কারণ ও কার্যের অনিবার্য সম্বন্ধ। এই যে কার্য, কারণ এবং কার্য, মানে কারণ আছে বলেই কার্য হচ্ছে এবং কার্য থাকলেই কারণ অবশ্যই থাকে। যেমন আমরা দেখছি ধূম আছে, অতএব ধূম দেখা যাচ্ছে মানে অগ্নি অবশ্যই আছে। তাহলে ধূমের সঙ্গে অগ্নির সম্পর্ক। আবার আমরা বলি যেমন হচ্ছে কি যে জল এবং তরঙ্গ একটার সঙ্গে আর একটা সম্পর্ক, ঠিক সেই রকমভাবে কার্য এবং কারণের সম্বন্ধ, অনিবার্য সম্বন্ধ। আমাদের মানে ভারতীয় দর্শন এর মতে এই কর্মবিধান সমগ্র জগতের পক্ষেই সত্য। কি কর্মবিধান বলছেন? এই কার্যকারণ সম্বন্ধ। যা কিছু আমরা দেখি, অনুভব করি অথবা যে কোনো কাজ করি, বিশ্বজগতে যা কিছু কাজ হচ্ছে সবই
একদিকে পূর্ব কর্মের ফল মাত্র, আবার অপরদিকে এইগুলি কারণ হয়ে অন্য ফল উৎপাদন করেন। মানে আমি এই বর্তমানে যেটা কাজ করছি, আমি কি করছি না, আমি কিছু কথা বলছি আমি কিসের জন্য, যে আমি এখানে শোনাবার জন্য, কথা বলার জন্য আমি কথা বলি। তাহলে আমার পূর্বকর্মের ফল হচ্ছে কি, যে এইটা। আবার এইটা যে কর্ম করছি, এইটা যে আমি কর্ম করছি, কর্ম করার পরে একটা ফল উৎপন্ন হবে, সেটা কি ভালো মন্দ যা হোক, একটা কিছু ফল উৎপন্ন হবে। তাহলে সেইটা সব সময় ওই জন্য বলছে যে যখন আমরা কাজ করি সেটা পূর্বকর্মের ফল, আবার যখন কর্মটা করছি সেটাই আবার আরেকটি ফল উৎপন্ন করে। এই সঙ্গে বিচার করা আবশ্যক, বলছে বিধি বা নিয়ম বলতে কি বোঝায়। এই আমাদের যখনই আসছে যে পূর্বকর্মের ফল এবং অপরদিকে আবার একটা ফল উৎপন্ন করছে, তাহলে বিধি নিয়ম নিশ্চয়ই আছে। তাহলে ঘটনা শ্রেণীর পুনরাবর্তনের প্রবণতার নামই নিয়ম বা বিধি। এই যে পুনরায় পুনরায় যেটা ঘটছে সেই ঘটনাটাই হচ্ছে আবর্তন হচ্ছে। আবর্তন মানে ঘুরে ঘুরে আসছে, সেইটাকেই হচ্ছে কি যে আমরা নিয়ম বা বিধি বলি। আমরা যেমন বলছি, যেমন বর্ষা আসছে মানে বৃষ্টি হবে, আবার বর্ষার শেষে আমরা দেখব যে শীত আসবে। মানে এই প্রতি ঋতুতে এইরকমভাবেই পরপর আসছে, এই আবর্তন হচ্ছে। অতএব এইটার পর এইটা আসবেই, এটা আমরা ধরছি। সেটা বলছে যে ঘটনা শ্রেণীর পুনরাবর্তনের প্রবণতার নামই নিয়ম বা বিধি। যখন আমরা দেখি একটি ঘটনার পর আরেকটি ঘটনা ঘটছে, কখনো বা দুটি ঘটনায় যুগপৎ ঘটছে, তখন আমরা আশা করি সর্বদাই এরূপ ঘটবে। তাহলে একটা ঘটনা পর আরেকটা ঘটনা ঘটছে কিংবা একই সঙ্গে ঘটছে, তাহলে আমরা পরপর বুঝতে পারি যে এরকমই ঘটবে, এরকমই ঘটবে। আমাদের এই চিন্তার পরিপ্রেক্ষিতে, চিন্তার ক্ষেত্রে, যেমন একটা কোনো চিন্তা আসছে, তার সঙ্গে আরেকটা চিন্তা এসে এরকমভাবেই আমাদের যেন সেই চিন্তাটাকে ত্বরান্বিত করে বা চিন্তাটাকে এগিয়ে নিয়ে যায়। ঠিক সেই রকম জিনিস বলছেন যে তার একটি ঘটনার পর আরেকটি ঘটনা ঘটবে এবং যুগপৎ ঘটবে। আমাদের দেশে প্রাচীন নৈয়ায়িকগণ একে কি বলছে, যে ব্যাপ্তি বলছেন। একে বলে ব্যাপ্তি। তাদের মতে নিয়ম সম্বন্ধে আমাদের সমুদয় ধারণার কারণ অনুষঙ্গ। এই যে নিয়ম সম্বন্ধে বলছে যে সমস্ত ধারণার কারণ হচ্ছে অনুষঙ্গ, মানে প্রাসঙ্গিকতা আছে। ঘটনা পরম্পরা আমাদের মনের অভিভূত বিষয়গুলির সঙ্গে অপরিবর্তনীয়ভাবে জড়িত থাকে। মানে একটা ঘটনা ঘটছে এবং আরেকটা ঘটনা ঘটবে, এগুলো যেন আমাদের মনের মধ্যে একটা অপরিবর্তনীয়ভাবে জড়িত থাকে। অপরিবর্তনীয় মানে এটা যেন পরিবর্তন হয় না, এরকমই হয় আমাদের চিন্তার ক্ষেত্রে বা দৈনন্দিন কর্মজীবনের ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এরকমই হচ্ছে। সেইটাই বলছেন যে সেই জন্য বলছে যখনই আমরা কোনো বিষয় অনুভব করি, তখনই মনের অন্তর্গত অন্যান্য বিষয়গুলির সহিত এর সম্পর্ক স্থাপিত হয়। মনের সঙ্গে বিষয়, কারণ আমাদের এই মন
আছে এবং বিষয়। বিষয় মানে আমরা এই যে ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে মনটা যখন অ্যাক্টিভ হয়, তখন সেই বিষয় এবং সম্পর্ক, বিষয়ের সঙ্গে যখন সম্পর্ক করে, সে কি করে? মনটা বিষয়ের সঙ্গে সম্পর্ক, সেগুলো হচ্ছে যে মনের অন্তর্গত অন্যান্য বিষয়গুলির সহিত সম্পর্ক স্থাপিত হয়। যখনই কোনো বিষয় অনুভব করি, একটা আমরা ভাবছি, ভাবনা মানেটা কি? ভাবনা মানে হচ্ছে আমাদের জগতের কোনো একটা বিষয় নিয়ে আমরা ভাবছি। আমরা জগতের বাইরের কোনো কিছু বিষয় নিয়ে ভাবতে পারি না। কেন? না, এই যে আমাদের হচ্ছে কি যে ১০টা ইন্দ্রিয়, ৫টা কর্মেন্দ্রিয়, ৫টা জ্ঞানেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়র মধ্যে দিয়ে আমরা যা কিছু অনুভব করি, যা কিছু ভাবি, যা কিছু করি, সেটাই হচ্ছে কি যে জগৎভাবে প্রতিভাত হয় এবং সেইটার কানেকশন কে করে? মনের সঙ্গে হয়। মনের সঙ্গে সম্পর্ক যখন হয়, যেমন আমি এই এখানে তোমার দিকে তাকিয়ে আছি বা আমি এই দিকে তাকিয়ে আছি। এখন তাকানোটা এত গভীর হয়ে গেছে যে এখান দিয়ে কেউ একজন হাত নেড়ে দিয়েছে, কিছু করেছে। আমার চোখে এসেছে, কিন্তু আমার মন সেটাকে নেয়নি, অতএব আমি জানতেই পারিনি। কর্ণ, এখানে আওয়াজ হয়েছে একটা, আমি কর্ণ আমার নিয়েছে, মানে তার ইন্দ্রিয়টা নিয়েছে, কিন্তু মনের সঙ্গে সম্পর্ক হয়নি বলে সেই শব্দটাই আমি শুনতে পাইনি। অনেক সময় আমাদের ঘন্টা পড়েছে, কেউ জিজ্ঞেস করছে, সে যেখানে আছে আর একজনও সেখানেই আছে। আচ্ছা, ঘন্টাটি কি পড়েছে? কারণ হচ্ছে কি যে তার সঙ্গে মনের সম্পর্কটা সেটা হয়নি। এটাই বলছেন যে ঘটনা পরম্পরা আমাদের মনে অনুভূত বিষয়গুলির সঙ্গে অপরিবর্তনে যুক্ত থাকে। সেজন্য যখনই আমরা কোনো বিষয় অনুভব করি, তখনই মনের অন্তর্গত অন্যান্য বিষয়গুলির সহিত ইহা সম্পর্ক স্থাপিত হয়। মনের অন্তর্গত বিষয়গুলির সঙ্গে, মনের অন্তর্গত বিষয়গুলি মন, বুদ্ধি, চিত্ত, অহং, এই যে মানে অন্তর্গত যে মন আর কি, সেইটার সঙ্গে বিষয় সম্পর্ক হচ্ছে। সেখান থেকে আমরা বুদ্ধি কি বলছে, বুদ্ধিটাকে নিচ্ছে। প্রথমে একটা এলোমেলো অনেক জিনিস থাকে, সেখান থেকে একটা চয়েস কে করে? বুদ্ধি করবে। তার মধ্যে চিত্তের মধ্যে একটা দাগ পড়বে, সেটাকে মনে রাখার চেষ্টা করবেন, নিশ্চয়াত্মিকা বুদ্ধি। এইভাবেই বলছেন যে সম্পর্ক, এটি একটি ভাব অথবা আমাদের মনোবিজ্ঞান অনুসারে চিত্তে উৎপন্ন একটি তরঙ্গ সর্বদাই অনেক সদৃশ্য তরঙ্গ উৎপন্ন করে। যেমন একটি চিত্তে উৎপন্ন একটি তরঙ্গ, এই যে মন, বুদ্ধি, চিত্ত, অহং আমি বললাম, চিত্তের মধ্যে যেখানে একটা কর্ম আমরা বারবার করছি, সেই কর্মের একটা ছাপ পড়ে, সেই ছাপটা যেটা পড়ে সেইখানে কি হচ্ছে কি যে বলছে যে চিত্তে একটি তরঙ্গ সর্বদা অনেক সদৃশ্য তরঙ্গ উৎপন্ন করে। মানে আমার এইবারে একটা নতুন কিছু ভাবছি, নতুন কিছু যাই দেখছি, বা সেই ভাবনাটা এসেছে, এবার অনেকগুলি ভাবনা তাকে সিমিলারিটি ভাবনাকে দিয়ে সে মনের মধ্যে ভিড় করে, অনেক কিছু ভাবনা। সেই ভাবনাটা কে ঠিক করে? না, বুদ্ধি তখন ঠিক করে। অনেক ভাবনার মধ্যে একটিকে, না এইটা ওইটাই, এটা ওইটাই বলে সে স্থির আসে কে? না, বুদ্ধি। সেই জন্যকে বলা হয়েছে নিশ্চয়াত্মিকা বুদ্ধি। তখন সে নিশ্চয় করে ভাব। তো এই যে তরঙ্গ, একটা তরঙ্গ যখনই ভাব থেকে ওঠে, সেই তরঙ্গ অনেকগুলো সদৃশ্য তরঙ্গ উৎপন্ন করে।
ওঠে। মনোবিজ্ঞানে একে ভাবানুষঙ্গ বিধান বলে। ভাব অনুষঙ্গ বিধান, যেটা সেই ভাবের সঙ্গে সম্পর্ক আছে সেই বিধান তৈরি করে। কার্যকারণ সম্বন্ধ এই ব্যাপক বিধানের একটি দিক মাত্র। এই যে কার্যকারণ সম্পর্ক, এই ব্যাপক হচ্ছে কি যে ভাবন কার্যকারণ সম্বন্ধে ব্যাপক বিধানের একটি দিক মাত্র, একটি দিক মাত্র এই কার্যকারণ সম্বন্ধ। সেটি কি বলছে যে ভাবানুষঙ্গের এই ব্যাপকতাকে সংস্কৃতে কি বলছে না ব্যাপ্তি বলছে। সংস্কৃতিকে ব্যাপ্তি বলছে। আমরা আমাদের প্রাচীন নৈয়ায়িকের ব্যাপ্তি বলছেন। সেই কারণ যখন আমরা দেখি একটা ঘটনা ঘটছে বা যুগপৎভাবে ঘটছে, তখন প্রাচীন নৈয়ায়িকগণ ব্যাপ্তি বলছে। আবার এখানে আমরা দেখছি যে এই একই জিনিস মনোবিজ্ঞানের ভাষায় বলছে। মনোবিজ্ঞানীরা ভাবানুষঙ্গ বিধান বলে এই কার্যকারণ সম্বন্ধ এই ব্যাপক বিধানের একটি মাত্র দিক। আর ভাবানুষঙ্গের এই ব্যাপকতাকে সংস্কৃতে হচ্ছে ব্যাপ্তি বলে। অন্তর্জগতে যেমনি বহির্জগতেও তেমনি বিধান বা নিয়মের ধারণা একই প্রকার। আমাদের অন্তর্জগতে যেমন হচ্ছে, যেমন একটি তরঙ্গ যখন উঠছে সেখান থেকে অনেক তরঙ্গ উঠছে, যখন আমাদের মনের সঙ্গে সম্পর্ক হচ্ছে কি যে বিষয়, বা আমাদের হচ্ছে কি যে মন সঙ্গে ইন্দ্রিয় যোগ হয়ে তবে বিষয়ের সঙ্গে সম্পর্ক হচ্ছে, ঠিক সেই রকম ভাবে বলছেন যে অন্তর্জগতে এগুলো হচ্ছিল। এবার বহির্জগতও তেমনি বিধান বা নিয়মের ধারণা একই প্রকার। একটি ঘটনার পর আরেকটি ঘটিবে এবং ঘটনা পরম্পরা বারবার ঘটিতে থাকিবে। আমরা এরূপ আশা করি। আমরা যেমন দিনে রাতে বলি বা ঋতুর পরিবর্তনে বলি, আমরা সব দেখছি যে পরপর বারবার ঘটছে, সেই জাগতিক ক্ষেত্রে, প্রকৃতির ক্ষেত্রে। তাহলে প্রকৃতপক্ষে কোনো নিয়ম প্রকৃতিতে নাই। কার্যত ইয়া বলা ভুল যে মাধ্যাকর্ষণ পৃথিবীতে আছে, অথবা প্রকৃতির কোন স্থলে বস্তুগতভাবে কোন নিয়ম আছে। মানে বস্তুগতভাবে কোনো নিয়ম আছে এটা না। এটা কি বলছে, যে প্রণালীতে আমরা মন কতকগুলি ঘটনা পরম্পরা ধারণা করে, সেই প্রণালী নিয়ম। আমাদের মন এই যে ঘটনা পরম্পরা ধারণা করছে, নিয়মটা হচ্ছে এইটাই। আমরা যখন বলি একটির পর এটা আসছে, অতএব মন এটাকে ঠিক করে নিচ্ছে যে এটাই নিয়ম, এরকমভাবেই হবে। এই নিয়ম আমাদের মনে অবস্থিত। তাহলে এই নিয়মটা যেটা এতক্ষণ বলা হলো, সেটা কোথায় অবস্থিত না মনের মধ্যে অবস্থিত। সেইটা বলছে কতকগুলি ঘটনায় একটির পর আরেকটি অথবা একসঙ্গে সংগঠিত হলে আমাদের মনে দৃঢ় ধারণা হয়। আমরা যখন বলি যে এটা আমি দৃঢ়ভাবে বলছি এটা হবেই, তো কোথা থেকে বলছে? তার পূর্ব হচ্ছে কি যে সেই ঘটনা ঘটেছিল, বারবার সেটা ঘটেছে, সেই মনের মধ্যে তার প্রতিভাত হয়েছে, সে মনের দ্বারাই সে জেনেছে। তাহলে সেই জন্যই সে দৃঢ়ভাবে বলছে যে এইটা হবে। যে এরকম যেমন আমরা হচ্ছে কি যে একটা ঘটনা, ভালো কাজ করলাম, সে ভালো কাজ করলে আমরা উৎফুল্ল হই, আনন্দিত হই। তো এরকম দেখা যাচ্ছে পরপর যখনই আমরা ভালো কাজ করি তখনই আনন্দিত। কোনো একটা খারাপ কাজ করলাম তখনই বিষাদ আসে, তখনই দুঃখ আসে। কোনো বিয়োগ, কোনো প্রিয়জনের বিয়োগে আমরা এমন ব্যথিত হই, এমন কষ্ট পাই যে আমরা অবসন্ন হয়ে পড়ি, মাথা ঘুরে পড়ে যাই, আমরা মূর্ছা হয়ে পড়ে যাই। তো এই যে জিনিসগুলো, এইগুলো মনের মধ্যে সবকিছু মনের মধ্যে। এবং মনের যে এই ঘটনাগুলো ঘটছে,
এই ঘটনাগুলি আমাদের কাছে এই নিয়ম হিসাবে যেন দাঁড়িয়ে পড়ছে, যে নিয়ম এইটা এরকম হবে। তাকে খেতে দেওয়া হয়নি, একদিন দেওয়া হয়নি, দুদিন দেওয়া হয়নি, সে 3 দিনে মাথা ঘুরে পড়ে যাবে, সে দুর্বল হয়ে পড়ে যাবে। যে এই নিয়ম তার মনের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে, সে সেটাই বলছে যে যে এই নিয়ম মনে অবস্থিত কতকগুলি ঘটনা একটির সঙ্গে আরেকটি সংগঠিত হলে মন দৃঢ় হয়, ভবিষ্যতে নিয়মিত বা পুনঃপুনঃ এরূপ ঘটবে। এটা আমরা বলছি। ঘটনা পরম্পরা কিভাবে সংগঠিত হতেছে আমাদের মনে এইভাবে তা ধারণা ধরিতে পারি, একে বলে নিয়ম। তাহলে এই নিয়মটা কিরকম? আমরা মনের মধ্যে যেটা আমরা ঘটনা পরম্পরা কিভাবে সংগঠিত হচ্ছে মন এইভাবে তা ধরতে পারে, সেটাই হচ্ছে নিয়ম। সেই মনটার মধ্যে এই থাকলে এই নিয়ম এইভাবেই হবে, এইভাবেই আমরা ধরছি। এখন জিজ্ঞাস্য, এই নিয়ম সর্বব্যাপক বলতে আমরা কি বুঝি? ওই যে আগে বলেছে না, ব্যাপ্তির কথা বলেছে, ব্যাপ্তির কথা বলছেন যে তাহলে এই সর্বব্যাপক বলছে আমাদের জগৎ অনন্ত সত্তার সেটুকু অংশ আছে মাত্র, সেইটুকু অংশ যাকে আমাদের দেশের মনোবিজ্ঞানবিদগণ দেশ, কাল এবং নিমিত্ত বলে, এবং ইউরোপীয় বিজ্ঞানী মনোবিজ্ঞান যা স্থান, কাল, কারণ, স্পেস টাইম কজেশন বলে পরিচিত হয়। সেটা কি না, এই যে নিয়মের কথা বলছেন যে অনন্ত সত্তা সেইটুকুই অংশ মাত্র, আমরা তো অনন্ত তো সত্তা, তার কতটুকু মন কতটুকু নেয় আমরা একদম একটু, সেই বলছে যে মন সেই সত্তার অনন্ত সত্তার সেইটুকু অংশ যাকে আমাদের দেশের মনোবিজ্ঞানীরা দেশ, কাল এবং নিমিত্ত বলেন। এই দেশকাল নিমিত্তের মধ্যে সীমায়িত। মনোবিজ্ঞানে যা স্থান, কাল, কারণ বলা আছে, এই জগৎ সেই অনন্ত সত্তার এতটুকু অংশ মাত্র, একটি নির্দিষ্ট ছাঁচে ঢালা দেশকাল নিমিত্তে গঠিত। এই যে আমরা প্রথমে বললাম মুক্তি, মুক্তির ব্যাপারটা আসছে, তার মানে কোনো কিছু দিয়ে তার সময়ের পরিপ্রেক্ষিতে, স্থানের পরিপ্রেক্ষিতে এবং অবস্থার পরিপ্রেক্ষিতে বা পাত্রে তাকে ঘিরে দেওয়া হয়েছে, সে সেইটার মধ্যে যেন অবস্থান করছে, সেখান থেকে তাকে মুক্তি চাই। সেই মুক্তিটা সেটাই বলা হচ্ছে যে মন যা কিছু হচ্ছে কিন্তু মনের মধ্যে, সেই মনের মধ্যে যেটা হচ্ছে সেটাকে দেশকাল নিমিত্ত এরূপ ছাঁচে ডালা অস্তিত্ব সমষ্টি নামই আমাদের জগৎ। আমরা জগৎ কোথায় বলছি? জগৎ কিন্তু বাইরে নয়, জগৎটা হচ্ছে সব মনের। ওই মনটা কোথায় না দেশকাল নিমিত্তের উপরে। আমরা সময় বলছি, কোন সময়? এই সময় না সেই সময় না ওই সময়, আজকে থেকে 100 বছর আগে, 200 বছর আগে সময়, এইখানে না সেইখানে। বলছে দেশ, কোন দেশ মানে কোন সময়, কোন স্থানে, এখানে না সেখানে, এইটা বলা হচ্ছে। এই অবস্থা কোন অবস্থায় হচ্ছে, সেই সেই অবস্থায় না এই অবস্থায়, এরা এরকম এখন। তাহলে এই যে সীমায়িত করে দেওয়া হচ্ছে, এই সীমায়িত মনের কারবার, সেইটাকে বাইরে বেরোতে অপরিহার্যভাবে এই সিদ্ধান্ত করতে হয় যে নিয়ম কেবল এই কার্যকারণ নিমিত্রিত জগতের মধ্যে সম্ভব, এর বাইরে কোন নিয়ম থাকতে পারে না। এই যে আমরা যত কিছু নিয়মগুলো দেখছি সব কিন্তু এই মনের ওই কার্যকারণ সম্পর্ক, ওই দেশকাল নিমিত্তের মধ্যে, এর বাইরে কোনো নিয়ম থাকে। যখন আমরা জগতের কথা বলি তখন আমরা বুঝি অস্তিত্বে যেটুকু অংশ আমাদের মনের দ্বারা সীমায়িত, আমাদের ইন্দ্রিয় জগতে মন, যেটা মন মধ্যে দিয়ে ইন্দ্রিয় জগৎকে আমরা বিস্তার করে আমরা জগৎ বলছি।
সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ। হচ্ছে সেই যে ইন্দ্রিয়গোচর জগৎ আমরা অনুভব করি, স্পর্শ করি, শুনি, চিন্তা করি, কল্পনা করি, সেটুকু কেবল নিয়মাধীন। ওই যে আমরা হচ্ছে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হচ্ছে এইগুলোর মধ্যে দিয়ে কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, এর মধ্যে দিয়ে আমরা শুনছি, শ্রবণ করছি, চিন্তা আমরা প্রথম কিছু না বলছে যে অনুভব করছি, স্পর্শের মধ্যে অনুভব করছি, আমরা স্পর্শ করি, আমরা দেখছি, অনুভব করে দেখি, আমরা ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে চক্ষুর মধ্যে দিয়ে দেখছি, শুনছি, কর্ণের মধ্যে দিয়ে শুনছি, চিন্তা করছি, আমাদের হচ্ছে কি যে মনের মধ্যে দিয়ে চিন্তা করছি, কল্পনা করি, বুদ্ধির মধ্যে দিয়ে কল্পনা করছি, সেইটুকু কেবল নিয়মাধীন। এইটা কি হচ্ছে, পুরো জিনিসটাই হচ্ছে আমরা যা কিছু বললাম এর মধ্যে, এটা কি হচ্ছে দেশকাল নিমিত্তের মধ্যে। এই জন্য বলছেন যে জগতের বাইরে এগুলো সব কল্পনা করি, সেটুকু কেবল নিয়মাধীন, কিন্তু এর বাইরে সত্তা নিয়মের অধীন নয়। এর বাইরে যেটা আমরা ভাবতে পারি না সেটা কিন্তু নিয়মের, মানে ইন্দ্রিয় গোচর যেগুলো সেগুলোই নিয়মের মধ্যে। ইন্দ্রিয়াতীত অবস্থা, ওই জন্য ইন্দ্রিয়াতীত অবস্থা আমরা যখন মহাপুরুষরা কি করছে না করছে আমরা কিছুই বুঝতে পারি না। আমরা তখন বলি এটা কি হওয়া সম্ভব? তখন আমরা বলি কি অলৌকিক বলে বলি। এই অলৌকিক মানে হচ্ছে আমরা লোক জগতে, মানে আমাদের এই যে মনের জগতে, যেটা বস্তু সঙ্গে সম্পর্ক হয়, সেই জগৎ, ইন্দ্রিয়গোচর জগৎ, সেই জগতের মধ্যে আমরা ততটুকুই আমরা কি অধীনে আছি, বাকি বাইরের সত্তা তা অধীন নয়। যেহেতু কার্যকারণ ভাব আমাদের মনোজগতের বাইরে আর যাইতে পারে না, আমাদের ইন্দ্রিয় মনের অতীত কোনো বস্তুই এই কার্যকরণ নিয়ম দ্বারা বদ্ধ নয়, মানে বাইরের সমস্তটাই মুক্ত, আমরা শুধু এই মনের মধ্যে বদ্ধ। কারণ ইন্দ্রিয়াতীত রাজ্যে বিভিন্ন বস্তুর ভাবানুষঙ্গ সম্বন্ধ নাই, এবং ভাব সম্বন্ধ ব্যতীত কার্যকরণ সম্বন্ধ থাকতে পারে না। নামরূপের ছাঁচের মধ্যে পড়লেই সত্তা বা চৈতন্য কার্যকারণ নিয়ম মেনে চলে, এবং তখনই বলা হয় ওয়া নিয়মের অধীন। দেখুন, কার্যকারণ নিয়ম মেনে চলে তখনই নিয়মের অধীন। যেহেতু কার্যকারণ সম্বন্ধ সকলের নিয়মের মূল, এখন আমরা সহজেই বুঝতে পারি যে স্বাধীন ইচ্ছা বলে কিছু থাকতে পারে না, এটা মনের মূল। এই শব্দগুলি পরস্পর বিরুদ্ধ, কারণ ইচ্ছা জ্ঞানের অন্তর্গত, এবং যা কিছু আমরা জানি সে সবই আমাদের জগতের অন্তর্গত। আমরা যেটা ইন্দ্রিয়জ জগৎ, মন যেখানে, বুদ্ধি, চিত্ত, অহং যেখানে পর্যন্ত যেতে পারে, সেইটাই বলছে সেই জগৎ। আর জগতের অন্তর্গত সবকিছু দেশকাল নিমিত্ত ছাঁচে ঢালা। যা কিছু আমরা জানি বা যা কিছু আমরা আমাদের পক্ষে সম্ভব জানা সম্ভব, সবই কার্যকারণের অধীন। যা কিছু কার্যকারণ নিয়মের অধীন তা কখনো স্বাধীন হতে পারে না। এখন স্বাধীন ইচ্ছা বলবো কি করে বলবো? কারণ আমরা তো এই যে দেশকাল নিমিত্তের মধ্যে, কার্যকারণের মধ্যে সীমায়িত, মধ্যে আবদ্ধ, তাহলে আমরা স্বাধীন হলাম কোথা? স্বাধীন হলাম কোথা? সেটা বলছে যে যা কিছু আমরা জানি, যা কিছু আমাদের পক্ষে সম্ভব, সব কার্যকারণের অধীন, এবং যা কিছু কার্যকারণের অধীন তাহা কখনো স্বাধীন হতে পারে না। অন্যান্য বস্তু ইহার উপর ক্রিয়া করে, এবং ইহাও আবার অপরের কারণ হয়, এরূপ চলছে। একটা বস্তু সঙ্গে ক্রিয়া করছে, আবার এটাই আবার অপরের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেটাই বলছেন যে
তারা অপরকার যা পূর্বে ইচ্ছা ছিল না কিন্তু ইচ্ছারূপে পরিণত হয়, যা দেশকাল নিমিত্তে ছাঁচে পড়ে মানুষের ইচ্ছারূপে পরিণত হয়েছে, তাহা মুক্ত স্বভাব। তাই মুক্ত স্বভাব মানে মুক্ত স্বভাব। আর যখন ইচ্ছা কার্যকারণ চক্র হতে বাহির হইয়া যাইবে, তখন আবার স্বাধীন বা মুক্ত হবে। আমাদের স্বভাবটা কিরকম মুক্ত, সে কিরকম না এই যে দেশকাল নিমিত্ত ইচ্ছার মধ্যে যে পরিণত হয়েছে দেশকাল নিমিত্ত ছাঁচে দিলে, সেটাই তাই বলছে, তাই মুক্ত স্বভাব। মানে সে তার স্বভাবটা হচ্ছে মুক্ত হয়। তাই বলছে যখন এই ইচ্ছা কার্যকারণ চক্র থেকে বাইরে যাবে, তখনই আবার স্বাধীন বা মুক্ত হবে। স্বাধীনতা বা মুক্তি হইতে উহা আসে, এই বন্ধনে ছাঁচে পড়ে এবং বাহির হইয়া আবার মুক্ত হয়ে যায়। মানে সে মুক্ত হতে আসছে, আবার ছাঁচের মধ্যে পড়ে সেই বদ্ধ হচ্ছে, আবার সে একদিন মুক্ত হয়ে যাবে। মানে এখান থেকে সে বেরিয়ে যাবে। আমরা সেই সুতোটা ঢিলটাকে ঘোরাচ্ছি, যতক্ষণ ঘোরাচ্ছি মানে যতক্ষণ সুতোটা স্ট্রেংথ আছে, সে ঘুরছে, ততক্ষণ সে আমার এই আবদ্ধের মধ্যে। যখন সে তার স্পিডটা অতিরিক্ত হবে, সুতোটা আর ধরে রাখতে পারেন, তখন ছিটকে বেরিয়ে, তখন সে মুক্ত। ঠিক সেই রকম আমাদের এই মনের মধ্যে, মনোজগতে এই দেশকাল নিমিত্ত বা কার্যকারণের মধ্যে আমরা থাকব, কিন্তু যখনই আমরা সেটা থেকে বেরিয়ে যেতে পারবো, তখনই আমরা, যখন এই ইচ্ছা কার্যকারণ চক্র থেকে বাহির হয়ে যাইবে, তখন আর আবার স্বাধীন বা মুক্ত হব। তাহলে আমরা এর বাইরে যেতে হবে। কার বাইরে? না ওই কার্যকারণ সম্পর্ক বা আমাদের ইচ্ছা বা আমাদের হচ্ছে কি যে এই যে চক্র, কার্যকারণের চক্র, এই চক্রের বাইরে যেতে হবে। সেই চক্রের বাইরে যেতে গেলে কি করতে হবে, এটা আবার স্বামীজি বলছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।